ডাক্তার শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশনের পরিচালনায় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জ্ঞানী, গুণী ও জ্ঞানগর্ভ মানুষজন এবং কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা সাড়ম্বরে অনুষ্ঠিত হল ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের কমলাকান্ত সভাঘরে। আপনারা দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে এই ধরনের খবর দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। হ্যালো, আমরা সত্যিই ক্ষমা প্রার্থী, সকলের স্থান সংকুলন হচ্ছে না। চেষ্টা করছি আমরা সকলের বসার ব্যবস্থা যাতে করা যায়। আমরা ইতিমধ্যে আমাদের মাঝে পেয়ে গেছি ডক্টর শ্যামল চক্রবর্তী মহাশয়কে। আমরা তাকে বরণ করে নেবেন ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার মাননীয় বিশিষ্ট বিজ্ঞানী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অসাধারণ বাগ্মী। আপনারা ওনার বক্তব্য শুনবেন এবং ছাত্রদেরও বলবো ওনার বক্তব্য শুনতে, তোমরা সত্যিই উপকৃত হবে। আমরা একটু এবং তার চেয়েও বড় কথা, ডক্টর শ্যামল চক্রবর্তী
উনি রাষ্ট্রপতি পদক প্রাপ্ত। একটা জোরে হাততালি হবে, আমরা ওনাকে এত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে পেয়েছি। আমি মঞ্চের মধ্যে দেখতে পাচ্ছি এমন একজন মানুষকে, 73 বছর বয়স, আমাজন জঙ্গলকে যিনি জয় করে ফিরলেন এবং পৃথিবীর সব বিখ্যাত বিখ্যাত শেখর চূড়া তিনি তার পদ কম্পনে সেগুলোকে জয় করেছেন, আলব্রুক্স থেকে শুরু করে কিলিমাঞ্জারো। আমরা আজকের এই অনুষ্ঠানে তাকে একটু বরণ করে নেব। মাননীয় শ্রী করুণা প্রসাদ মিত্র মহাশয়কে আমি মঞ্চে ডেকে নেব। বয়সটা কোনো বাধা নয়, শুধু মনটাই আসল। উত্তরীয় এবং বরণ করে নেবেন আমাদের ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশনের সভাপতি মাননীয় শ্রী মধুসূদন চক্রবর্তী মহাশয়। ঘুরে যাও, করুণা ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরে যাও। রাশিয়ার আলব্রুক্স থেকে শুরু করে আফ্রিকার কিলিমাঞ্জারো এবং সদ্য তিনি গত মাসেই অ্যামাজন জয় করে ফিরেছেন মাননীয় শ্রী করুণা প্রসাদ মিত্র। এবং আরেকজনকে একটু বরণ করে নেব। শিক্ষক দিবস একজন রয়েছেন রতনবাবু, ডক্টর রতন কুমার নন্দী মহাশয়। উপস্থিত রয়েছেন পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী ইন্দ্রনীল ভট্টাচার্য মহাশয়। তাকে আমরা একটু মঞ্চে বরণ করে নিতে চাই। বরণ করে নেবেন আমাদের ফাউন্ডেশনের সভাপতি মাননীয় শ্রী মধুসূদন চক্রবর্তী মহাশয়। এবারে আমরা আজকের যাদের জন্য এই অনুষ্ঠান, সেই ছাত্রছাত্রী যাদের আমরা দায়িত্ব দিয়েছিলাম জীবনী পাঠ করে সেই জীবনী লিখে আমাদের কাছে জমা দিতে, তা আমরা প্রায় 60 জন ছাত্রছাত্রী আমাদের কাছে এই জীবনী লিখে জমা দিয়েছে এবং তাদের সবাইকেই আমরা আজকের এই মঞ্চে পুরস্কৃত করব। কিন্তু তার আগে কিছু জনকে আমরা বেছে নিয়েছি, তাদের সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনব। যে জীবনী তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, যে জীবনী তারা লিখে আমাদের কাছে জমা দিয়েছে, সেই মহাপুরুষদের সম্পর্কে তাদের কি মতামত। আমি এই অনুষ্ঠানটা সঞ্চালনা করার জন্য মূল যে উদ্যোক্তা ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করছি। আমাদের যে দুই অতিথি, প্রথমে তাদের বরণ করে নেব। মঙ্গল অধ্যক্ষ বঙ্কিম ভবনের ডক্টর রতন কুমার নন্দীকে বরণ করে নেবেন এই অনুষ্ঠানে যিনি প্রাণ পুরুষ, যার মস্তিষ্ক প্রসূত আজকের এই অনুষ্ঠান, মাননীয় ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়। উত্তর নিয়ে এসুন। একজন আরেকজনকে বরণ করে নিচ্ছে। ভাইয়া আরেকটা উপহার আছে, ছোট্ট উপহার। আমাদের এই অনুষ্ঠানে আরেকটি গর্বের দিন। আমাদের এই ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশনের যিনি সভাপতি, বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়ের অধ্যক্ষ, তার মুকুটে আরেকটি পালক
সংযুক্ত হয়েছে। সারা ভারতবর্ষের বিভিন্ন স্কুলের মধ্যে একটি সমীক্ষা হয়েছিল, সেই সমীক্ষায় অন্যতম বেস্ট অধ্যক্ষ হিসাবে তিনি নির্বাচিত হয়েছে। আমরা আমাদের এই মঞ্চে মাননীয় শ্রী মধুসূদন চক্রবর্তী মহাশয়কে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন জানাচ্ছি। মাননীয় শ্রী মধুসূদন চক্রবর্তী সমস্ত স্কুলগুলোর মধ্যে সমীক্ষা চালিয়ে 15 জন অধ্যক্ষকে বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড এ সম্মানিত করেছেন। এটা আমাদের কাছে বিশেষ এক গর্বের দিন। আমরা মাননীয় শ্রী মধুসূদন চক্রবর্তী মহাশয়কে আমরা আজকে সংবর্ধিত করব। এটা আমাদের গর্বের, সেই গর্ব আমরা ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে। পাল্টে দাও, ওটা ভুল হয়ে গেছে। পাঁচই সেপ্টেম্বর আমাদের আগের শিক্ষক দিবস আমরা পালন করেছিলাম ঐকতার মঞ্চে। তা অনুষ্ঠান যখন শেষ হলো, সেই শেষের মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে যিনি কাণ্ডারি ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন নৈহাটির অগ্নিশ্বর হিসাবে খ্যাত, 96 বছর বয়স, তিনি বেরিয়ে এসে বললেন সামনের বছরও কিন্তু করতে হবে। মূল লক্ষ্য ছাত্রছাত্রী যারা রয়েছে তারা মহাপুরুষদের জীবনী পাঠ করুক। সেই মহাপুরুষদের জীবনী পাঠ করলে সমাজ যে পঙ্কিলতায় আবদ্ধ হচ্ছে, মহাপুরুষদের সেই আলোকবর্তিকা তাদের রক্ষা করবে। সেই ধারণার বশবর্তী হয়ে, সেই আদর্শের বশবর্তী হয়ে ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াস। এবং এবছর আমরা ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশন এই প্রয়াসে সামিল হয়েছে। আমাদেরও জন্ম বেশি দিন নয়, মাত্র 1 বছর এই ফাউন্ডেশনের জন্ম। ইতিমধ্যেই আমরা প্রায় 153 জন মানুষকে, দুস্থ ছাত্রছাত্রীকে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিয়েছি। আমরা বিবেকানন্দ সংগঠনে একটা স্পোর্টস একাডেমি গঠন করেছি ফাউন্ডেশন থেকে, যেখানে ক্রিকেট, ক্যারাটে, ফুটবল, দাবা, যোগা এবং অ্যাথলেটিক প্রশিক্ষণ হয়। আমরা চাইছি খেলাধুলোর মধ্যে দিয়ে ছেলেরা আবার তার পুরনো শৈশব ফিরে পাক, কারণ খেলাধুলোর বিকল্প আর কিছু নেই। শিশুদের কাছ থেকে যে মাঠটা হারিয়ে যাচ্ছে, আমরা চাইছি সেই মাঠটা আবার তাদের কাছে ফেরত দিতে। সেই লক্ষ্য নিয়ে ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশন তার কাজ করছে। তা আমি প্রথমেই আমাদের এই ফাউন্ডেশনের যিনি সভাপতি মাননীয় শ্রী মধুসূদন চক্রবর্তীকে 2-1 কথা বলার জন্য অনুরোধ করছি। আর একটু বলবো, অর্চিতা মণ্ডল মুখার্জি পল্লীমঙ্গল স্কুল, অর্পণ নাথ, চন্দন হাজারি, অমর কৃষ্ণ, মায়াঙ্ক শ, অনুষ্কা সিংহ, সেন্ট লুক, দেবস্মিতা রায়, স্বরলিপি তালুকদার, কাত্তায়নী, আর ঐকার্থ, ঋতুরাজ রবিতীর্থ এবং দেবাঞ্জয় ঘোষ ও সুদীপ বাগ মহেন্দ্র। তোমরা যদি এসে থাকো, বাপাসে আমার সঙ্গে দেখা করো। আমি মাইক তুলে দিচ্ছি মাননীয় শ্রী মধুসূদন চক্রবর্তী। নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই ডাক্তার শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশনের যিনি পুরোধা, সংগঠক এবং পথপ্রদর্শক ডাক্তার শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিজে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক যে কথা আমাদের এই ফাউন্ডেশনের সম্পাদক একটু আগে বলছিলেন, ডাক্তার শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইতিমধ্যে খুব দ্রুততার সঙ্গে বেশ কিছু কাজের সূচনা হয়ে গেছে। প্রাথমিকভাবে বিবেকানন্দ সংগঠন আমাদের নদিয়া জেলার কল্যাণী মহকুমায়, সেই সংগঠনে একটি গ্রন্থাগার, তারই অর্থ আনুকূল্যে, এবং বিবেকানন্দ স্পোর্টস একাডেমি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ছেলে মেয়েদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেই মাঠে ফিরিয়ে দেওয়া।
মানে নেতিবাচক দিকগুলি এখানে বলার আর প্রয়োজন নেই। আপনারা সবাই জানেন যে এই ডিজিটাল যুগের যে নেতিবাচক প্রভাব, সেই জায়গায় কিন্তু সবুজ মাঠ এখন খুব দরকার ছেলে মেয়েদের। স্কুলের ছেলে মেয়েরা যারা বিকেলে মাঠে যাতে ফেরে এবং যখনই সময় পাবে খেলাধুলার অঙ্গ তাদের কাছে যাতে প্রসারিত হয়, এবং সেই উদ্যোগের পুরোধা ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তার এই ফাউন্ডেশনের অর্থ সেখানে একটা বিশেষ সাহায্য করেছে। এবং সে সঙ্গে যুক্ত হয়েছে আমাদের বেদী ভবন, রবি তীর্থ বিদ্যালয় এবং বিবেকানন্দ সংগঠন। বিষয়টা হচ্ছে ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেই কাজগুলোই চিন্তা করছেন যেগুলো এখন সবচেয়ে বেশি দরকার। যেমন এই অনুষ্ঠান গত বছরও হয়েছিল, স্কুলগুলোর ছাত্রছাত্রীর তারা আলোচনা করবে মহাজীবন সম্পর্কে। এই মহাজীবন সম্পর্কে আলোচনা যে কতটা প্রয়োজন সেটা অভিভাবকদের বেশি করে উপলব্ধি গোচর হওয়া দরকার। শিক্ষক শিক্ষিকারা তো আছি বিদ্যালয়গত ভাবে, আমরাও যাতে এই বিষয়টাকে আরো বেশি গুরুত্ব দিই সে ব্যাপারে ইতিমধ্যে ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এই কয়েকদিন আগে আমাদের স্কুলে গিয়েছিলেন এবং সেখানে তিনি প্রস্তাব দিয়েছেন যে একটা আলোচনা ওই স্কুলে প্রতিযোগিতার মধ্য দিয়ে যাতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা যায়, সেই আলোচনা মনীষীদের উপরে আলোচনা, এবং সেই সব মনীষী সত্যি যাদের জীবন অনুধাবন পড়লে ছাত্রছাত্রীদের মন অবশ্যই ইতিবাচক পথে ধাবিত হবে। এটা সবচেয়ে বড় প্রয়োজন এবং সেই কাজটাই শ্যামলবাবু শুরু করেছেন। আমরা যারা আছি ওনার পেছনে আমরা চেষ্টা করব তার এই যে কাজ, তার পরিকল্পনা মতো যে কাজ, সেটাকে এগিয়ে নিয়ে যেতে। আমার চেয়েও যারা আরো প্রবীণ এই ফাউন্ডেশনের ক্ষেত্রে তারা আরো দায়িত্ব পালন করবেন, এবং স্কুলগুলি যারা এর সঙ্গে পরপর যুক্ত হচ্ছেন গত বছর থেকে এই আজকের এই অনুষ্ঠানে, আপনারা উপলব্ধি করুন এই কাজটা যাতে আরো প্রসারিত হয়। যে কাজের সূচনা ঘটছে এই শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশনের মধ্য দিয়ে। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আমাদের সৌভাগ্য ডেপুটি পুলিশ সুপার মাননীয় শ্রী গণেশ বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা বরণ করে নেব ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, আমরা বলবো তাকে বরণ করে নিতে উত্তরীয় এবং উপহার দিয়ে। মাননীয় শ্রী গণেশ বিশ্বাস তার এত ব্যস্ত সময়, সেই সময়ের মধ্যেও তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এটা আমাদের কাছে ডাক্তারবাবু ভালো করে টাকা রয়েছে। গাছটা 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 গাছ এবারে আমি ডেকে নেব অরিত্রাকে এবং সঙ্গে পরিতোষ বাবুকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে। একটু অনুষ্ঠানটা আগেই বক্তব্য হয়ে গেল, কিন্তু উপায় নেই, কারণ মাইক তৈরি হতে একটু সময় লাগছিল। ওরাও তিনটের পরে ঢুকে তারপর শত ব্যস্ততার মধ্যে কাজটা শুরু করেছে।
আমাদের ফাউন্ডেশনের সকল সদস্যরা এবং উচ্চ বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, প্রধান শিক্ষয়িত্রী, অধ্যক্ষ, অধ্যক্ষা এবং সকল সহশিক্ষকগণের সহযোগিতায়, অবশ্যই ছাত্রছাত্রীদের সহযোগিতায় এবারে আমাদের সদস্যরা ঠিক করেছিলেন যে একটা রচনা লেখার আয়োজন করা। প্রত্যেক বিদ্যালয় থেকে 10 জন করে ছাত্র বা ছাত্রী বিভিন্ন মনীষীদের সম্বন্ধে তারা রচনা লিখে পাঠাবেন, যাতে করে তারা আমাদের বরণীয় মনীষী মহিষী নারীদের সম্বন্ধে তারা জানতে পারেন, পড়াশোনা করেন। লিখতে গেলেই তো পড়তে হবে, সে উদ্দেশ্য আমাদের বিপুলভাবে সাধিত হয়েছে। প্রত্যেক বিদ্যালয় থেকে যে লেখাগুলি আমরা পেয়েছি প্রত্যেকটাই খুব উচ্চমানের, 3-4 পাতার মধ্যে, কিন্তু সংক্ষিপ্ত সময়ের অভাবের জন্য আমরা প্রত্যেক বিদ্যালয় থেকে মাত্র 2 জন করে ছাত্রছাত্রীকে ঠিক করেছি মঞ্চে বলবার জন্য। এটা কোনো প্রতিযোগিতা নয়, সকলেই পুরস্কৃত হবে যাতে উৎসাহিত হয় তারা। একটা আমি ঠিক করেছি, এর মধ্যে অনেকেই পরীক্ষা বা নানাবিধ ব্যবসায় কাজের জন্য হয়তো উপস্থিত থাকতে পারেনি। আমি শুরু করছি আজকের ছাত্রছাত্রীদের আলোচনা সভা আপনাদের অনুমতি নিয়ে। আপনারা মঞ্চে বিশিষ্ট ব্যক্তিজন রয়েছেন, এখানে আমাদের সভাপতি অধ্যক্ষ মধুসূদন চক্রবর্তী, ডক্টর রতন নন্দী, বঙ্গীয় সাহিত্য পরিষদের উনি হচ্ছেন সভাপতি, বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের ডাইরেক্টর, এবং অধ্যাপক শ্যামল চক্রবর্তী। আর আমাদের অনুরোধে সাড়া দিয়ে একটা অভিনব ব্যাপার, প্রশাসনের থেকে ডিসিপি নর্থ জোন গণেশ বিশ্বাস, মাননীয় গণেশ বিশ্বাস আইপিএস, উনি আজকে এসেছেন নিজের সময় নিয়ে এখানে। এটা আমরা আনন্দিত যে এরকম সব বিদ্যুৎ মহলের মধ্যে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এসেছে। আমি প্রথমেই রাজা রামমোহন রায় সম্বন্ধে চন্দন হাজারি, ভাটপাড়া মোটর পাঠশালা আছেন? নেই? হ্যাঁ, মহামতি ডিরোজিও, ঐকার্থ কল্যাণী বেদি ভবন রবিতীর্থ, মহামতি ডিরোজিও, ঐকার্থ কি এসেছেন? আমরা 5 মিনিটের বেশি সময় দিতে পারছি না ভাই। 5 মিনিটের বক্তব্য বলো, শুরু করো। ও মাইক লাগাই না। সন্ধ্যা সকলকে, উপস্থিত সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি ঐকার্থ নাহারায় আমার প্রবন্ধ রচনা শুরু করছি। শিক্ষক যিনি দেখান আলো অন্ধকার এই সমাজে। 19 শতকের শুরুর দিকে যখন বাংলার কুসংস্কার লিপ্ত ধোঁয়াশা অবস্থার সময় কাটিয়ে নবজাগরণের আলো দেখানোর চেষ্টা করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, তখন হিন্দু কলেজের কোনো এক ঘরে একটি 17 বছর বয়সী শিক্ষক তার তরুণ ছাত্রদের যুক্তিবাদের চোখ দিয়ে সমাজকে পাঠ করছেন, খুঁটিয়ে দেখছেন এর ভুল ত্রুটি। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন সংখ্যালঘু সম্প্রদায় ইউরোশীয় সম্প্রদায়ের মানুষ। ইউরোশীয় মানে ইউরোপীয় ও এশীয় দুই জাতির মিশ্রণ। বাবা ছিলেন ফ্রান্সিস ডিরোজিও, ইউরোশীয়, ও অন্যদিকে মাতা সোফিয়া জনসন, তিনি ইন্ডিয়ান। ইতিহাসে দুই ইউরোশীয় ব্যক্তি তাদের কীর্তির মাধ্যমে ছাপ ফেলে গেছেন। একজন হ্যান্সম্যান অ্যান্টনি বা অ্যান্টনি ফিরিঙ্গি, যিনি বাংলার কবি গানে নিজেকে সমর্পণ করে গেছেন, এবং অন্যজন এই ডিরোজিও। 1809 সালের 18 এপ্রিল তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। ধর্মতলা একাডেমি স্কুলের প্রগতিশীল শিক্ষক গুরুমণ্ডের মুক্ত চিন্তার মাধ্যমে কুসংস্কারহীন হৃদয় তৈরি হয় ডিরোজিও। 1817 সালে ডেভিড হেয়ারের অসামান্য অবদানে কলকাতায় প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ। 1826 সালে তিনি ইংরেজি ও ইতিহাস সাহিত্যের অধ্যাপক হিসেবে যোগদান করেন হিন্দু কলেজে। তার শিক্ষা ছিল অভূতপূর্ব। সে ছিলেন আপাদমস্তক যুক্তিবাদী। তিনি খ্রিস্টান শূলাবাচার ত্যাগ করেন এবং হিন্দু ধর্মের সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদও করেন। ছাত্রদের মধ্যে জনপ্রিয়তা তার আকাশ ছোঁয়া। তার অন্যতম মূল বক্তব্য ছিল, যে কোনো বিষয় মন স্থির করবার আগে তার পক্ষে ও বিপক্ষে
যুক্তিগুলি পরখ করে নিয়ে তবেই নিজের মত ঠিক করবে। তিনি চাইতেন ছাত্ররা যেন নিজেদের বোধের ব্যবহার করে, তাই তিনি যুক্তিতর্কের সভায় প্রায় তাদের মাতিয়ে তুলতেন। হিন্দু কলেজকে ঘিরে ডিরোজিওর অবস্থান শুধু হিন্দু সমাজে নয়, বরং কলকাতা কেন্দ্রিক সব ধর্মেই পড়ে। তার ছাত্রদের বলা হতো ডিরোজিয়ানাস এবং তার দলের নাম ছিল ইয়াং বেঙ্গল। তিনি পরবর্তীতে একটি অ্যাসোসিয়েশনও তৈরি করেন এবং পার্থেনন নামক পত্রিকা প্রকাশ করেন। হিন্দু কলেজের ভেতরেরই স্ফুলিঙ্গ সারা বাংলায় ছড়ানোই ছিল এই পত্রিকার উদ্দেশ্য। প্রথম প্রকাশনেই হিন্দু ধর্মের কুসংস্কার নিয়ে লেখার জন্য কট্টরবাদী হিন্দুরা নেড়েচেড়ে উঠল। অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের হিন্দু কলেজে পাঠানো বন্ধ করল। 1931 সালের 23শে এপ্রিল কলেজ প্রাঙ্গণে বসল হিন্দু কলেজ সমিতির ঐতিহাসিক বিচার সভা। 1831 সালের 23শে এপ্রিল কলেজ প্রাঙ্গণে বসল হিন্দু কলেজের সমিতির ঐতিহাসিক বিচার সভা। সেই বিচার সভায় অভিযুক্ত একজনই, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এ যেন সক্রেটিসের বিচার। প্রকাশ্যে হিন্দু ধর্মের বিরোধিতা করার জন্য তাকে হিন্দু কলেজ থেকে বিতাড়িত করা হলো। বলা বাহুল্য, 10 জনের সেই সভায় খুদ অনুপস্থিত ছিলেন ডিরোজিও। তার বক্তব্য শোনার প্রয়োজন মনেই করেননি কলেজ সমিতি। এই ঘটনার পর তিনি মাত্র 8 মাস জীবিত ছিলেন। 1831 সালের 26শে ডিসেম্বর কলেরা রোগে আক্রান্ত হয়ে মাত্র 23 বছর বয়সে আচমকা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ডিরোজিও ছেড়ে গেলেন বাংলার রঙ্গমঞ্চ, কিন্তু রেখে গেলেন শিক্ষকতার এক অসামান্য নজির। রেখে গেলেন নিজের হাতে গড়া কিছু মন্ত্র শিষ্যদের। বাংলার সেই অন্ধকারাচ্ছন্ন সময়ে তিনি সেই শিক্ষক, যিনি আলো দেখান যুব সমাজকে। ধন্যবাদ। ওইবার তো খুব ভালো বলেছো। আমি অনুরোধ করছি মাননীয় অধ্যাপক শ্যামল চক্রবর্তী ওকে পুরস্কারটা দিতে। ওকে দিন। দেখি সরে যাও। এরপরে ডেকে নিচ্ছি সুদীপ বাগ মহেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে। সুদীপ বাগ মহেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে। বলো, তোমার বক্তব্য রাখো, শুরু করো। শুভ সন্ধ্যা সকলকে। মাননীয় সভাপতি, মঞ্চে আসীন অতিথিবৃন্দ ও উপস্থিত শ্রোতা মণ্ডলী সকলকে আমার বিনম্র প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজ আমি যে মহান ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, তিনি আমাদের জাতির গর্ব, আমাদের সাহিত্য সংস্কৃতির প্রাণ পুরুষ, আমাদের আত্মার আত্মীয়, যার সাহায্য ছাড়া আমরা আমাদের কোন অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারি না। আমাদের পরম আত্মীয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1861 সালের 7ই মে কলকাতা জোড়াসাগর ঠাকুর বাড়িতে। সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশে তার শৈশব কাটে। ছোটবেলা থেকেই তার মধ্যে প্রতিভার প্রকাশ ঘটে। অল্প বয়স থেকেই তিনি গান, নাটক, কবিতা রচনা শুরু করেন। তিনি কেবল বাংলাই নয়, তিনি ভারতীয় সাহিত্যকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। একধারে কবি, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রবন্ধিক, শিক্ষাবিদ, দার্শনিক এবং সমাজ সংস্কারক। তার সাহিত্য কীর্তি যেমন গভীর তেমনি বিশাল। তার রচিত গান, নাটক, কবিতা বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তার অনন্য কৃতিত্বের ছাপ রেখে গেছে। তার বিশেষভাবে উল্লেখযোগ্য রচিত গীতাঞ্জলি এই কাব্যের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা এশিয়ার প্রথম সাহিত্য নোবেল পুরস্কার। সাহিত্যের বাইরেও তার অবদান আরো বিস্তৃত। তিনি শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এখানেই তিনি ভারতীয় ঐতিহ্য ও পাশ্চাত্য শিক্ষা সমন্বয় ঘটান। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং মানুষের মন ও চরিত্র গড়ে তোলার এক মহান প্রক্রিয়া। সঙ্গীত জগতে তার অবদানও অতুলনীয়। তার রচিত গান
যেগুলি আমরা রবীন্দ্রসঙ্গীত নামে জানি, সেগুলি প্রায় প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িত। আমাদের ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তার রচিত এক অমূল্য রত্ন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সর্বজনীন মানবতার কবি। তার রচনায় আমরা দেখতে পাই জাতি, ধর্ম, বর্ণভেদ অতিক্রম করে মানুষের চিরন্তন ঐক্যবদ্ধ বাণী। তিনি বিশ্বাস করতেন যেখানে ভয় নেই, যেখানে জ্ঞান মুক্ত, সেই পৃথিবী গড়ে তোলাই মানুষের সত্যিকারের লক্ষ্য। এই মহামানবের মৃত্যু ঘটে 1941 সালের 7ই আগস্ট। আমরা যখন আজ তাকে স্মরণ করি তখন কেবল একজন সাহিত্যিককেই স্মরণ করি না, আমরা স্মরণ করি একজন আলোকবর্তিকাকে। তিনি আমাদের মনকে মুক্তি দিয়েছেন, পথ দেখিয়েছেন সত্য, মহত্ব ও সুন্দর দিকে। তার সৃষ্টি ও ভাবনা চিন্তা আজও আমাদের অগ্রগতির পথে প্রেরণা যোগায়। পরিশেষে আমি একথাই বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন আমাদের চেতনার অঙ্গ, আমাদের জাতির আত্মা। তার অমর রচনা যতদিন থাকবে ততদিন এই বাঙালি সমাজ ও বিশ্ব মানবতা এগিয়ে চলবে। নমস্কার। রবীন্দ্রনাথ সম্বন্ধে অসাধারণ বলেছে। রবীন্দ্রনাথকে আমাদের মানে ভারতের বিশ্বের সারা বিশ্বের উনি গর্ব, কিন্তু আরো কয়েকটা জিনিস যেটা উনি করে গেছেন সেটাও কিন্তু খুব আমাদের মনে রাখা দরকার। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন, একটা অন্য ধরনের শিক্ষা ব্যবস্থা, এবং তার ছেলে রতীন্দ্রনাথকে কৃষিবিদ্যা শিক্ষার জন্য আমেরিকায় পাঠিয়েছিলেন। কৃষিবিদ্যা রবীন্দ্রনাথের উদ্ভাবন, আজকে তো একটা সারা পৃথিবীতেই কৃষিবিদ্যা নিয়ে গুরুত্ব চলছে। সুতরাং রবীন্দ্রনাথ এক অসাধারণ প্রতিভা। আমার মতে, আমার সামান্য ক্ষুদ্র বুদ্ধিতে, যে এইরকম প্রতিভা আজ পর্যন্ত মানব সভ্যতার দেশে হয়নি আর হবেও না। আমি ওকে পুরস্কারটা তুলেই তো অনুরোধ করছি আমাদের মাননীয় ডক্টর রতন অধিকার। রতনবাবু মুখটা ঘোরান। দেবাঞ্জয় ঘোষ মহেন্দ্র থেকে। উপস্থিত বিশিষ্ট শিক্ষামণ্ডলী, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, উপস্থিত শ্রোতাদের আমার প্রণাম জানাই। ধন্যবাদ জানাই ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশনকে এরকম একটি মঞ্চে বক্তৃতার সুযোগ করে দেওয়ার জন্য। আমার বক্তব্যের বিষয় যুব মানুষের মূর্ত প্রতীক আমাদের আদর্শ স্বামী বিবেকানন্দ। জাতির জীবনে যখন নেমে আসে তীব্র অবক্ষয়, মানুষ যখন আত্মবিস্মৃত হয়ে পড়ে অনাচারের ঘূর্ণিপাকে, ভেসে যায় শুষ্ক তৃণখণ্ডের মতো, তখনই জ্ঞানের প্রদীপ শিখা হাতে মহাপুরুষেরা এই ধূলির ধরণীতে অবতরণ করেন। হয়তো তাদের জন্ম মুহূর্তে ঘরে ঘরে বাজে না কোনো শঙ্খধ্বনি, অথবা কেউ জানতে পারে না কোন জীবনের মহাজীবনের আবির্ভাবে যুগের অন্ধকার দূরীভূত হয় ধীরে ধীরে। কিন্তু একদিন তারাই মুক্ত আলোর অভিসারে কোনো পাষাণ মূর্তির নয়, জীবন্ত মানবরূপী দেবতার জন্য সাজায় ভক্তির অর্ঘ্য। মানুষ হয়ে ওঠে তখন দেবতা। বীর সন্ন্যাসী বিবেকানন্দ রত্নকর্মা ভারতের চেতনা সূর্য। সন্ন্যাসীর জীবনব্রত গ্রহণ করেও তিনি ভারত প্রতীক, জড়তা ও কলুষ শক্তির অগ্রদূত এবং মানবতাবাদের জীবন্ত বিগ্রহ। 2012 সাল ছিল তার জন্মের 150 কলকাতা সিমলা বিখ্যাত দত্ত পরিবারে তার জন্ম। 1863 সালের 12 জানুয়ারি। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। বাল্যকালে বিবেকানন্দের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। মাত্র 14 বছর বয়সে কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর প্রেসিডেন্সি কলেজ, সেখান থেকে স্কট চার্চ কলেজ পড়াশোনা করেন। এখান থেকেই দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে বিএ পাস করেন।
ছোটবেলা থেকেই নরেনের মন ছিল সংস্কারমুক্ত ধর্ম দর্শনের অনুকূলগামী। ভারতীয় ও পাশ্চাত্য দর্শনশাস্ত্র আধার করে নরেনের মন হয়ে ওঠে গভীর সংশয়বাদী। ঈশ্বরের অস্তিত্ব নিয়ে একসময় তিনি প্রবলভাবে বিচলিত হয়ে ওঠে। এক দোলাচল চিত্তের যুবক নরেন এলেন দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণের কাছে। তার কাছেই নরেন পেলেন সত্যের সন্ধান। রামকৃষ্ণদেবও নরেনের মধ্যে দেখতে পেলেন এক অসাধারণ ধীশক্তি এবং তেজস্বিতা। নরেনকে কাছে টেনে নিলেন, আর নরেনও গ্রহণ করলেন ঠাকুরের শিষ্যত্ব। এরপর নরেন হয়ে উঠলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। গুরুর কাছে পেলেন শিবজ্ঞানের জীব সেবার মন্ত্র। তারপর একদিন 1886 সালে ঠাকুরের দেহাবসান হলো। বিবেকানন্দ এবার আর বৈরাগ্য সাধন মুক্তি সাধনা না করে বেরুলেন ভারত ভ্রমণে। অসংখ্য মানবের মাঝে মহানন্দময় মুক্তির স্বাদ গ্রহণ আগ্রহী হয়ে উঠলেন। দরদি হৃদয় দিয়ে দেখানো ভারতবাসীর দুঃখ দুঃশাসা আর সীমানা অজ্ঞতাকে দেখলেন পরাধীনতার গ্লানি বুকে নিয়ে কোটি ডুবে যাচ্ছে সাম্রাজ্যবাদের চোরাবালি উপলব্ধি করলেন। খালি পেটে ধর্ম হয় না, দারিদ্র মোচনে এবং দেশবাসীকে তিনি আত্মবলে বলিয়ান করতে তৎপর হলেন। জড়তার মুখোশ টেনে ফেলতে বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, হে ভারত, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। এই অখণ্ড জাতীয়তাবোধ জাগ্রত করে তিনি ভারতবাসীর আত্মার জাগরণ ঘটাতে সচেষ্ট হন। তিনি ভারতবর্ষকে চিন্ময়ী জননী রূপে চিনতে শেখালেন মাতৃজ্ঞানে পূজা করতে। বহু দেশপ্রেমিক তার রচনা ও বাণীর দ্বারা উদ্বুদ্ধ হয়ে হাসি মুখে ফাঁসির দড়ি পড়ে নিলেন। 1893 সালে আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে ভারতের বেদান্ত ও সনাতন ধর্মের ওপর জ্ঞানগর্ভা বক্তৃতা দিয়ে পাশ্চাত্য দেশবাসীর জড় চেতনাকে সজোরে ধাক্কা দিয়েছিলেন। ইউরোপের নানা জায়গা থেকে তার কাছে ডাক এলো। বহু বিদেশি তার শিষ্যত্ব গ্রহণের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। আইরিশ মহিলা মিস মার্গারেট এলিজাবেথ নোবেল তার কাছে দীক্ষা নিয়ে হলেন ভগিনী নিবেদিতা। রামকৃষ্ণ মিশন 1897 সালে কলকাতা প্রত্যাবর্তন করে স্বামীজি দেশের যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে সচেষ্ট হন। এই বছরেই 1 মে বেলুড়ে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। অন্যদিকে বেলুড় মঠ প্রতিষ্ঠা তার অবিস্মরণীয় কীর্তি। গুরুর পথেই তিনি জনসেবা ব্রতে আত্মনিয়োগ করেছিলেন। যত্র জীব তত্র শিব, এই মন্ত্রই ছিল তার জীবন ব্রত। 1899 সালে বিবেকানন্দ আবার আমেরিকা ও ইউরোপের ভ্রমণে যান এবং 1901 সালে দেশে ফিরে আসেন। মাত্র 39 বছর বয়সে 1902 সালের 8 জুলাই তার মহাসমাধি লাভ হয়। এই মৃত্যু তার জীবনের একটি বিরতি মাত্র, কারণ মানুষ শ্রদ্ধায় আজ তাকে দেবতার আসনে প্রতিষ্ঠা করে পূজা করছে নিজের হৃদয় মন্দিরে। আর তার আদর্শ পথ চলেই ভারতের জাতীয় মুক্তি ও সংহতি পরিপুষ্ট হয়ে উঠেছে। মহাজন্মের 700 বর্ষ পরে আমরা যদি তার পথকে আন্তরিকতার সঙ্গে অনুসরণ করতে পারি, তবে নিশ্চয়ই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। নমস্কার। ভালো বলেছো। এইবার এই মঞ্চে যারা বিশিষ্টজন আছেন তার মধ্যে আমার স্থান অত্যন্ত নগণ্য, আমি সব থেকে কম জানালো, মার্জনা করবেন আমি যদি কিছু অবান্তর কথা বলি। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমার একটু ভিন্ন ধারণা আছে। শিকাগো মহাধর্মসভায় 1893 সালে বিশ্বখ্যাত হলেন। আমরা পরবর্তীকালে বিভিন্ন লেখক বিভিন্ন বক্তার বক্তৃতায় শুনে এসেছি যে তিনি হিন্দু সন্ন্যাসী। আমি সহমত নই। আমেরিকাতে একজন সাংবাদিক এই বিশ্বজয়ের পরই, বিশ্বখ্যাত হওয়ার পরই বলেছিলেন, স্বামীজি আপনি ঠিক কি চান বলুন তো? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি চাই প্রতিটি ভারতবাসী পেট ভর্তি করে খেতে পাক। এটা কি কোনো সন্ন্যাসীর কথা? প্যারিসে গিয়ে সোশ্যালিস্ট পার্টির সমস্ত শুনলেন তাদের উদ্দেশ্য, তাদের সংবিধান, বলেন এই যদি সোশ্যালিস্ট পার্টি হয় আমি তার সদস্য হলাম। এটা কি হিন্দু সন্ন্যাসীর বক্তব্য? যাই হোক, আপনারা বিচার করবেন, আপনারা আমার থেকে অনেক জানেন। আমি অনুরোধ করছি মাননীয় আমাদের সম্পাদক, যিনি ছাড়া এই ফাউন্ডেশন অচল, ডক্টর বিপ্লব ঘোষ,
আমি আমার জীবনে এরকম সদা হাস্যমুখ, সকলকে প্রেরণা দিচ্ছেন হাস্যমুখ, আমি তার হাত দিয়ে এই পুরস্কারটা দিতে চাই। ডক্টর বিপ্লব ঘোষ। এই সামনে এসো, এই দেখি। শ্রীজিতা মুখার্জি, পশ্চিমবঙ্গ। শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার প্রবন্ধ রচনা শুরু করছি। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বিশিষ্ট সম্রাট সাহিত্য ছিলেন। তিনি 1838 সালে 26শে জুন নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। সত্যেন্দ্রনাথ বসু আমাদের বাঙালি জাতি তথা ভারত তথা বিশ্বের একটা গর্ব, কারণ এ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন আইনস্টাইন। সেই বিশ্বখ্যাত আইনস্টাইনের আগে একটি বাঙালি নাম সত্যেন্দ্রনাথ বসু, বোসায়ন তত্ত্ব যেটা উনি আবিষ্কার করেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে তিনি নোবেল পুরস্কার পাননি। এরকম বহু কৃতি লোক নোবেল পুরস্কার পাননি, কিন্তু সত্যেন্দ্রনাথ বসু এই যে একটা সৃষ্টি করে গেলেন বোসায়ন কণা, আইনস্টাইনের নামের আগে তার নামটা রেখে গেলেন। এ তো চলবে সারা জীবনে, আমাদের বাঙালি তথা ভারতবর্ষের গর্ব। সত্যেন্দ্রনাথ বসু অসাধারণ বিজ্ঞানী ছিলেন এবং অসাধারণ, ওর আরেকটা কাজ হচ্ছে বাংলা ভাষায়, মাতৃভাষায় বিজ্ঞান প্রচার। রবীন্দ্রনাথ ওকে দায়িত্ব দিয়েছিলেন যখন বিজ্ঞান ভবন হয় শান্তিনিকেতনে। আমি সে সময় গিয়েছিলাম, 62 সালে বিজ্ঞান ভবন তৈরি হয়েছে, সত্যেন্দ্রনাথ বসুর জন্য রবীন্দ্রনাথ করে দিয়ে গেছেন উদ্যোগে। তা আমার সৌভাগ্য হয়েছে সেখানে থাকার। তো সত্যেন্দ্র বসু একটা অসাধারণ প্রতিভা, এরকম অনেক প্রতিভা নোবেল পুরস্কার পায়নি। সাহিত্যে বিজ্ঞানে সারা বিশ্বে আরম্ভ হয়েছে, নোবেল পুরস্কার মানেই কিছু ব্যাপার নয়, কিন্তু যেটা লেখা থাকবে বিজ্ঞানের ইতিহাসে বোস আইনস্টাইন থিওরি, আগে বোস পরে আইনস্টাইন। এই পুরস্কারটা আমি অনুরোধ করছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিসিপি নর্থ জোনের গণেশ বিশ্বাস আইজিপি, উনি ওটা দেবেন। কিভাবে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছি না। ডেপুটি পুলিশ কমিশনার মাননীয় শ্রী গণেশ বিশ্বাস মহাশয়কে আমরা সেভাবে তাকে হয়তো নিমন্ত্রণ করতে পারিনি, সেই আনুষ্ঠানিকতা আমরা দেখাইনি, কিন্তু হৃদয়ের টানে তিনি তার অমূল্য সময় ব্যয় করে আমাদের মাঝে এসছেন। আমরা তার মূল্যবান বক্তব্য এবারে শুনব। মাননীয় শ্রী গণেশ বিশ্বাস মহাশয়। নমস্কার। মঞ্চে উপস্থিত যে বিশিষ্ট জনেদের সঙ্গে আজকে এই মঞ্চ শেয়ার করার সুযোগ পেয়েছি, তাতে সত্যিই আমি আপ্লুত এবং অত্যন্ত রোমাঞ্চিত বলা যেতে পারে। আপনাদেরকে একটা কথা বলেই আমি শুরু করতে চাইব যে যারা আজকে এখানে বক্তব্য রেখেছিল, আমার যারা প্রিয় ছাত্রছাত্রী এবং সর্বোপরি যারা মঞ্চের সামনে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা, সকলকে বা সবাইকে আমি যেহেতু চিনি না, সেই জন্য পরিচয় পর্ব বা অ্যাড্রেসিং এর সেই সুযোগটা পেলাম না। কিন্তু আজকে যে প্রিয় ছাত্রছাত্রীদেরকে দেখছিলাম, সেটা দেখার পর অনেকটা নস্টালজিক হয়ে যাওয়ার মতন একটা সুযোগ এসেছিল, যে সময়টিতে মনে হচ্ছিল যে আজকে ওরা যেভাবে মাইক্রোফোন ধরে তারা বক্তব্য রাখলো, এটা যদি আমি সেই সময়টিতে, যে সময়টিতে প্রশ্ন কবিতাটি বলতে গিয়ে মঞ্চে মাঝখানে দুটো লাইন বলার পর তারপরে আর তৃতীয় লাইন আমার মনে পড়ছিল না, তারপর থেকে বিশ্বাস করো তোমরা যে আমি কখনো আর মঞ্চে সাহস দেখাইনি কখনো ওই কবিতা বা আবৃত্তি হচ্ছে বলার জন্য। কিন্তু আজকে চাকরি সূত্রে
আমাকে মঞ্চে আসতে হয় এবং মাইক্রোফোনের সামনে কিছু বক্তব্য রাখতে হয়, সবার সঙ্গে কমিউনিকেট করার সুযোগ পায়। আজকে আমি একটু আগে শুনছিলাম যে আমাদের ডক্টর বিপ্লব ঘোষ বলছিলেন যে আজকে যাদের সঙ্গে এই মঞ্চ শেয়ার করার সুযোগ হয়েছে তাদের মধ্যে অনেকজন আছেন অত্যন্ত ভালো বক্তা, তাদের কাছ থেকে হয়তো সমৃদ্ধ হওয়ার কিছু সুযোগ পাবো। কিন্তু যখন এলাম মঞ্চে তোমাদের সঙ্গে কিছু কথা বলার, তখন কয়েকটি কথা বলতেই হয়। আমি আমার জীবনকে দিয়ে বলতে পারি যে আমি আমার জীবনের এটা ফার্স্ট জেনারেশন লার্নার যদি বলা যেতে পারে, তো আমি ফার্স্ট জেনারেশন লার্নার ছিলাম। মানে এটা বোঝা যেতে পারে যে আমি আমার পরিবারের প্রথম ছাত্র যে স্কুলমুখী হয়েছিলাম এবং প্রথম স্কুলে আমার বাবা মা পাঠিয়েছিল। আমার বাবা যখন মাকে যেদিন বিয়ে করে নিয়ে এসেছিল, বাবা যে জায়গাটিতে কাজ করত শুধুমাত্র মাকে বলেছিল যে তুই নিজে লেখাপড়া জানিস না, তুই হচ্ছে এমন একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এলি যে আবার তো তোর পেটে যে ছেলেটি হবে সেই ছেলেটিও ওরকমই অশিক্ষিত হবে। মার সেই কথাটির জন্য মা যখনই আমি প্রথম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলাম, মা পড়াতে পারতো না, কিন্তু মা যেটা করতো, মা সব সময় আমার পাশে বসে থাকতো। আমি জানি যখনই হচ্ছে পড়তাম না সেই সময়টিতে মা আমার বইটা ছুঁড়ে ফেলে দিত এবং মা নিজে কাঁদতো যে না তোকে পড়তে হবে। আর যার জন্যই আমি আমার পরিবার থেকে প্রথম হচ্ছে আমাদের স্কুলে তখনকার দিনে আমি হচ্ছে ভালো রেজাল্ট করলাম, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম। আমি জয়েন্টে চান্স পাওয়ার পর ইঞ্জিনিয়ারিং করলাম কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, এবং তারপর পরবর্তীকালে সেখান থেকে সুইচ ওভার করে সিভিল সার্ভিসে এলাম। আমি আমার পরিবারের প্রথম চাকরি যেমন করছি, পরিবারের প্রত্যেকটা জায়গা থেকে নিজস্ব একটা আইডেন্টিফিকেশন তৈরি করতে পেরেছিলাম। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে এ কথাটি শুধু বলতে চাইবো যে আজকে মনীষীদের জীবন সম্পর্কে তোমরা যতটুকু বক্তব্য রেখেছো, কতটা অনুধাবন করতে পেরেছো নিজেদের মধ্যে থেকে, তোমাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো যে দেখো পৃথিবীর ইতিহাস তাদের ইতিহাস যারা নিজের ওপর ভরসা রেখেছিল, যারা নিজের ওপরে বিশ্বাস রেখেছিল। পৃথিবীর ইতিহাসই দাঁড়িয়ে আছে সেই জায়গাটির ওপরে। আজকে তোমার কথা কেউ কখনো শুনবে না, আজকে তুমি আমার কথাটি মন দিয়ে শুনলে বা আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করছেন, কারণ আমি একটা জায়গাতে পৌঁছেছি এবং আমার পশ্চাতে চেয়ার আছে জন্য। যতক্ষণ না তুমি সফল হচ্ছ বা কোনো একটি জায়গায় পৌঁছতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমার হিস্ট্রি, তোমার ইতিহাস, তোমার ব্যর্থতার কথা, তোমার গল্প কেউ শুনবে না। তোমার গল্প তখনই মানুষ শুনবে যখন তুমি নিজেকে সেই গল্পের হিরো তৈরি করতে পারবে। আজকে যাদের কথা তোমরা শুনছিলে, যাদের কথা তোমরা পড়ছিলে, তারা সবসময় কখনো সফল হয়েছে বা সফলতার পেছনে ছুটেছে এটা নয়। তোমরা যাদেরকে দেখেছো, মনীষীদের গল্প পড়েছো, মনীষীদের জীবনী আমাদেরকে পড়তে হবে, তাদের থেকে আমাদের শিখতে হবে কিভাবে তারা বারবার ব্যর্থ হবার পরেও কিভাবে তারা সেই জায়গাটিতে সফল হয়েছে। সেই ব্যর্থতার ইতিহাস থেকে আমাদেরকে শিখতে হবে এবং ওই জায়গাটি থেকে আমাদেরকে দৃঢ়তা তৈরি করতে হবে। আজকের এই পড়াশুনো আমরা যত কিছু শিখছি, সেখানে একটা জিনিসই ছোটবেলা থেকে সবাই বলতো, যখনই কাউকে প্রণাম করতাম আমাদের শিক্ষক মহাশয়রা বলতেন যে বড় হয়ে মানুষ হ। কিন্তু আশ্চর্যজনকভাবে কখনো বুঝিনি কেন আমাদেরকে শুধুমাত্র বলতো মানুষ হ, মানুষ হ। এই চাকরি পাওয়ার পর যখন দেখতাম যে সত্যিকারের মানুষ হওয়ার অর্থ হচ্ছে মানুষকে নিয়ে চলতে শেখা, মানুষকে শ্রদ্ধা জানাতে শেখা, মানুষের প্রতি সহানুভূতি থাকা, মানুষের প্রতি মিনিমাম সহমর্মিতা থাকা, এবং আমাদের বাঁচার অর্থ আমি কিভাবে অন্যের প্রতি সহানুভূতিশীল হচ্ছি এবং অন্যের কষ্টে কতটুকু নিজে অন্যের পাশে দাঁড়াতে পারছি, এইগুলো চলতে চলতে শেখা। অনেক পরে জানি না এখনো কতটা শিখতে পেরেছি, কিন্তু মানুষ হিসেবে চলতে শেখা এবং মানুষকে নিয়ে চলতে শেখা জীবনের সব থেকে বড় শিক্ষা আছে। আর আরেকটি কথা বলে দীর্ঘায়িত করব না, যেহেতু আমার সঙ্গে যাদের সঙ্গে আজকে মঞ্চ শেয়ার করার সুযোগ পেয়েছি তাদের থেকে হয়তো আমরা অনেক কিছু আজকে জানবো, আর প্রত্যেক মুহূর্তে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। আজও মনে হয় যে আমি এখনো সেই ছাত্রটি আছি, যে ছাত্র আমি একদম প্রথম দিন স্কুলে গেছিলাম যে আগ্রহ নিয়ে। এখনো অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু জানার বাকি আছে। শুধু তোমাদের উদ্দেশ্যে আরো আরেকটি কথা বলার আমার আগ্রহ জন্মেছে যে তোমরা দেখো একজনের সঙ্গে আর একজনের তফাৎ হয়ে যাবে তোমাদের মনোযোগের ওপরে। সবাই আজকে এখানে একই মঞ্চে আমরা শেয়ার করেছি। আজকে ডক্টর চক্রবর্তী আছেন, ডক্টর বন্দ্যোপাধ্যায় আছেন এবং ডক্টর ঘোষ আছেন এবং ডক্টর নন্দী আছেন, কিন্তু
এদের একে অপরের সঙ্গে বা অন্য একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের তফাৎ হয়ে যায় শুধু মনোযোগের উপরে, পাওয়ার অফ কনসেন্ট্রেশনের উপরে বা ডিগ্রি অফ কনসেন্ট্রেশনের উপরে। তোমরা যে কাজটি করছো সেই কাজটিকে ভেতরে নাও এবং বোঝার চেষ্টা করো, এবং ওই কাজে যত বেশি তোমরা মনোনিবেশ করতে পারবে এবং মনোযোগী হতে পারবে, তোমার সঙ্গে তোমার যে হচ্ছে সহপাঠী আছে দেখবে অটোমেটিক্যালি তফাৎ হয়ে গেছে। শুধু তোমাদেরকে বলবো যে নিজেরা যে কাজের জন্য নিজেদেরকে লিপ্ত করছো সেই কাজে মনোযোগী যদি হতে পারো এবং নিজে যদি সেই জায়গাটিতে টিকে থাকতে পারো, তবে তোমরা একদিন সফল হবেই। আর আমি যদি প্রশ্ন কবিতা বলতে গিয়ে মানে আবৃত্তি করতে গিয়ে আটকে যাওয়ার পর আজকে তোমাদের সঙ্গে মঞ্চ শেয়ার করতে পারি, তোমরা তো আমার থেকে অনেক অনেক অ্যাডভান্স, তোমরা আরো দূরে পৌঁছবে। দীর্ঘায়িত করব না, ডাক্তারবাবুকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের সঙ্গে মঞ্চ শেয়ার করার এই সুযোগটি করে দিয়েছে জন্য ডাক্তারবাবুর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, প্রথমেই প্রফেসর ডক্টর শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা নয় প্রণাম জানাই তার এই উদ্যোগের জন্য। গত বছর শুরু করেছিলেন, এই বছর চলছে এবং আগামী আরও বেশ কয়েক বছর তার উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠান করতে পারবো এই আশা করছি। শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর এবং এই দিনটাকে মানা হয়েছিল জওহরলাল নেহরুর ইচ্ছে। উনি যখন রাধাকৃষ্ণনের বাড়িতে গিয়েছিলেন জন্মদিনে একটা সম্বর্ধনা জানাবার জন্য, তখন রাধাকৃষ্ণন একটা শিক্ষক দিবসের কথা উল্লেখ করেছিলেন, প্রয়োজন অনুভব করেছিলেন যে শিক্ষকদের সম্মানের জন্য একটা দিনকে শিক্ষক দিবস হিসাবে মানা উচিত। পণ্ডিত জওহরলাল নেহরু তখনই এই সিদ্ধান্তে এসে পৌঁছেছিলেন যে ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনকেই শিক্ষক দিবস হিসাবে মানা হবে এবং পরের বছর থেকেই সেটা মান্যতা দেওয়া হচ্ছে এবং আমরা পালন করি। কিন্তু শিক্ষক দিবস তো শুধু একটা জিনিসই নয়। আজকাল আন্তর্জাতিক প্রচার মাধ্যমের দৌলতে আমরা প্রতিদিনই কোনো না কোনো দিবস উদযাপন করি, কিন্তু কোনো কিছুই একটা দিনের জন্য একটা দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা ছড়িয়ে থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে। সেই জন্য 5 তারিখে, যদি এই বছর একটা অসুবিধা ছিল, একটা মুসলিম ফেস্টিভ্যাল ছিল বলে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান পরিবর্তন করা হয়, জানি না ডাক্তারবাবু কেন করেছিলেন, কিন্তু অনুষ্ঠানটি উনি পরে নিয়ে আসেন। অর্থাৎ শিক্ষক দিবসটা যে প্রত্যেকের কাছে প্রতিদিনের উৎসব, এই বার্তাটা উনি পৌঁছে দিয়েছিলেন, যেটা আজকে আরও স্পষ্টভাবে প্রমাণ করলেন গণেশবাবু, যে অ্যাকচুয়ালি আমাদের জীবনের প্রধান শিক্ষকই তো মা। প্রত্যেকের জীবনেরই সবচেয়ে বড় শিক্ষক মা। আমরা সবচেয়ে বেশি শিক্ষা পাই মায়ের কাছ থেকে। উনি আজকে ওনার মায়ের কথা স্বীকার করেছেন। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন মায়েরা কিন্তু খুব বেশি তাদের ছাত্রদের শিক্ষার ব্যাপারে খুব বেশি উৎসাহ বোধ করতেন না। এই সমস্ত দায়িত্ব পালন করতে যেতেন হতেন কিন্তু পিতারা, পুরুষেরাই। সমাজ এগোচ্ছে, নারী এগিয়ে এসছে এবং আজকাল একটা মাধ্যমিক পরীক্ষার দিনে বা কোনো স্কুলে ভর্তির দিনে, কোনো পরীক্ষার দিনে গেলে দেখা যাবে গেটের বাইরে অধিকাংশই রয়েছে কিন্তু মায়েরা। এটা একটা আমাদের সমাজের পক্ষে কিন্তু এটা কিন্তু আমাদের একটা অত্যন্ত আনন্দের ব্যাপার। দ্বিতীয়, যে শিক্ষক দিবসে
আমরা ছাত্র অবস্থায় যখন পালন করেছি ওই 5ই তারিখে তার আগে থেকে খেলাধুলো অনুষ্ঠান হবে, কেউ কেউ ক্লাস নিতাম, শিক্ষকেরা ক্লাসে থাকতেন, কিন্তু শিক্ষকের ভূমিকায় নয়, কোনো কোনো জায়গায় বন্ধ করো। ছাত্র শিক্ষকদের খেলাধুলা হতো এবং সারাদিনের শেষে খাওয়া দাওয়া ইত্যাদি নিয়েই যেত। সৌভাগ্যক্রমে আমার সারাটা জীবনে শিক্ষকতার সাথে বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত। আজকে যে কলেজে আপনারা অনুষ্ঠান করছেন সেই কলেজেরই আমি ছাত্র, সেই কলেজেরই আমি শিক্ষক ছিলাম, সেই কলেজের পরিচালন ব্যবস্থাটাও এখন আমার উপরেই ন্যস্ত। আমি গত শিক্ষক দিবসের আগেই আমার কাছে যখন দুটো তরফ থেকে দল আসে, একটা শিক্ষকদের থেকে আরেকটি ছাত্রদের সাথে, সেখানে নানাভাবে উৎসব উদযাপনের চেষ্টা বা প্রস্তাব করা হয় এবং প্রচুর টাকার কথাও সেখানে আমার কাছে চাওয়া হয়, কারণ গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে টাকা স্যাংশন করার শেষ অথরিটি হচ্ছি আমি, এবং ওদের সাথে নানান তর্ক বিতর্ক করেছিলাম। এবং শিক্ষক দিবসে না এসে যদি শিক্ষক দিবসকে পছন্দ করা হয়, তাহলে কেন সেটা পরবর্তী কোনো একটা দিনে তোমরা সরিয়ে নিয়ে যাচ্ছ শুধু উৎসবটাকে করার জন্য? তাহলে শিক্ষক বা শিক্ষক দিবসকে কি তোমাদের কাছে মর্যাদা নেই? ওরা আমার সব যুক্তি মেনে নিয়ে বেরিয়ে যায়, আমিও ওদের তর্ক থামিয়ে দিয়ে ওদের দাবিগুলো মেনে নিই। কিন্তু আমি আজকে যেটা এসে অনুভব করছি যে এটা ছড়িয়ে দেওয়াটা কিন্তু ভালো, যেটা ডাক্তারবাবু করেছেন, কোনো পরিকল্পনা করে করেছেন কিনা আমার জানা নেই, কিন্তু আমরা আজকে এই দিনটিকে বিশেষভাবে অনুভব করতে পারছি এবং অনুভব করতে গিয়ে আমরা স্মরণ করছি সেই সব মানুষকে। আমরা শিক্ষক বলতেই অনেক শিক্ষক নিয়ে শ্যামলবাবু পেছনে আছেন, বেশি কথা বলা মুশকিল, আর এত মেমোরি এত ভালো বলেন আর কি, ওর সামনে কথা বলতে খুব অস্বস্তি বোধ হয়। আমরা ওই শিক্ষক দেখতেই তো ওই পথের পাঁচালীর সে অপুর পাঠশালার শিক্ষকের কথা মনে হয়, কিংবা সন্দীপন পাঠশালার সেই শিক্ষকের কথা মনে হয়, কিংবা পুরোনো সিনেমায় ওই শরীর বেঁকিয়ে ভাঙা ছাতা হাতে নিয়ে তারপর লোকের বাড়ি বাড়ি পড়িয়ে দুর্বল চরিত্রের একটি মানুষ, চেহারার মানুষ, চরিত্র বলবো না, দুর্বল শরীরের মানুষ ঘুরে বেড়াচ্ছে, সেটাই মনে হয়। কিন্তু এখন কিন্তু সমাজ তা নয়, পাল্টে গেছে এবং শিক্ষকের অবস্থাও পাল্টে গেছে। কাজে আজকে শিক্ষক দিবসের তাৎপর্যে এবং আরও বেশি ভালো লাগছে হলে প্রচুর মেয়েদের সংখ্যা উপস্থিত থাকতে দেখে। আমি বেশি আলোচনা করে সময় নষ্ট করব না। শ্যামলবাবুর মাধ্যমে একটা জিনিস বোঝা গেল যে নৈহাটি তথা পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন মনীষীদের তিনি কিন্তু জীবনকে জানার সুযোগ করে দিয়েছিলেন এবং তারাও তৈরি হয়ে আমাদের কাছে সেই সত্যটাকে উপস্থিত করেছেন। এটা আগেও করেছেন, গতবারও করেছেন, এটা চলবে, চলতে থাকবে এবং আমরা এইভাবেই আমাদের যাদের, এটা তো বাউল গানই আছে, আমার অতি গুরু প্রতীক গুরু, গুরু অগণন, গুরু বলে কারে প্রণাম বাবুদার ভজন কর্মী মন, এরকম লাইনটা দুরকম তফাৎ পাওয়া যায়। কাজে আমাদের তো অসংখ্য গুরু, কার কাছ থেকে কখন কি শিক্ষা নিয়ে আমরা জানি না, কিন্তু শিক্ষককে সবাই আমরা কিন্তু হিসাবে মেনে নেই না, কিন্তু প্রতিটা মুহূর্তেই বাঁচতে গেলে আমরা কিন্তু শিক্ষা অর্জন করছি। আজকের দিনে দাঁড়িয়েও অনেক শিক্ষা অর্জন করেছি। বিশেষ করে ছোট ছোট মেয়েরা যখন বক্তব্য রাখছিল, অনেকেও বলছিলেন ওই বয়সে দাঁড়িয়ে আমাদের সময়ে মঞ্চে মাইকের সামনে পা কাঁপত এবং মাইকে দাঁড়িয়ে অভ্যস্ত হয়ে বক্তব্য রাখার যে একটা দক্ষতা অর্জন করতে কত সময় লেগেছে, এটা ভাবতে গেলে কিন্তু অবাক হতে হয়। অত্যন্ত স্পষ্ট সাবলীল বক্তব্য, বক্তব্যের মধ্যে যুক্তি আছে, বলার মধ্যে দৃঢ়তা আছে। আমি তাদের ভবিষ্যৎ, শুভ ভবিষ্যৎ কামনা করি এবং
ডাক্তার শ্যামল বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি আমার আবার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে এবং মঞ্চে উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। এখানে অনেক ছাত্রছাত্রী আছে। এই কলেজে আপনি তখন ছাত্র, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বঙ্কিমচন্দ্রের উদ্বোধন করতে এসেছেন, একটু গল্পটা বলুন। যে উপস্থিত বিশিষ্ট মানুষেরা, অভিভাবকেরা আছেন এবং আমার ছোট ছোট বন্ধুরাও সব আছে, আর সামনে যেও না, আমি আপনাদের বলি ডাক্তার শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার এরকমই একটা অনুষ্ঠানে আমি কয়েক বছর আগে এসেছিলাম, গত বছরই এসেছিলাম, এবং তিনি আমাকে এই বছর আবার আমন্ত্রণ জানিয়ে বললেন যে আপনি আসুন। কিন্তু তারপরে যে কথাটা বললেন সেটা আমি আপনাদের বলতে চাই এবং তারপরে একটি ঘটনার কথা বলতে চাই। তিনি আমায় বললেন যে বুঝতেই পারছেন আমার যা বয়স, মনে হয় আমার এইটাই হবে শেষ অনুষ্ঠান, তাই আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন। আমি এই কথার পরিপ্রেক্ষিতে আপনারা যারা আছেন, ছোটরাও যারা আছো, একটা ঘটনার কথা বলি। এখানে আমার অগ্রজ বন্ধু আছেন, ডক্টর নন্দী, রতনদা আছেন, বাকিরা সকলে আছেন। তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলা একাডেমিতে গেছি। বাংলা একাডেমির সভাপতি তখন ছিলেন, সকলেই আপনারা নাম বললে চিনবেন, তার নাম অন্নদাশঙ্কর রায়। তিনি বসে আছেন সভাপতির চেয়ারে, আরো বিদগ্ধ মানুষেরা বসে আছেন, সবাই আপনাদের চেনা, নাম বললেই চিনতে পারবেন, আমি সেইটাতে যাচ্ছি না। একটা কোনায় আমি দাঁড়িয়ে আছি, আমার লোভ হচ্ছে তারা কি কথা বলেন সেগুলো শুনবো। অন্নদাশঙ্কর রায় বলছেন যে আমার জীবনে এই দুঃখটা কোনোদিন ঘুচবে না। আমি শান্তিনিকেতনে গেছি, গুরুদেব একটা চেয়ারে, হেলানো চেয়ারে শুয়ে আছেন। আমি তাকে গিয়ে বললাম, গুরুদেব, তাকে প্রণাম করে বললাম আপনি কেমন আছেন? বললেন যে আমি যদি ওখানে থেমে যেতাম তাহলে আমাকে আজকে এই দুঃখটা প্রকাশ করতে হতো না। তারপরে আমি বললাম, অবশ্য বয়স তো হয়েছে, সেটা আমি বুঝতে পারি। রবীন্দ্রনাথ এই কথাটা শুনবার পরে অন্নদাশঙ্কর রায় বলছেন যে তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন, আমার সঙ্গে অনেকগুলো কথা তিনি বললেন, কিন্তু কখনো আর আমার দিকে তাকালেন না। যেই মানুষটি ৭৬ বছর বয়সে বিজ্ঞানের বই লেখেন, যেই মানুষটি ৮০ বছরের কাছাকাছি এসে শেষের কবিতার মতো বই লেখেন, তাকে যখন আমরা বলবো যে আসলে তো আপনার বয়স হয়েছে, তখন তিনি তা শুনবেন কেন, সইবেন কেন? আমি সত্যি আপনাদের বলছি, ডাক্তার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার মাঝে মাঝে ওই ছোট দূরাভাসে নানান রকম আলাপচারিতা হয়, খুব যে হয় তা বলবো না, কিন্তু তাকে আমি পর্যবেক্ষণ করি, তিনি নিয়মিত লেখেন। আমি যে সবসময় জবাব দিই তা নয়, কিন্তু মনের ভেতর থেকে তাকে আমি আপনাদের কি বলবো, আমন্ত্রণ জানিয়েছেন বলে বলছি এরকম নিশ্চয়ই মনে করবেন না। আমি গভীরভাবে তাকে শ্রদ্ধা করি এবং রতনদা যেটা বলেছেন তার আলোচনার মধ্যে আপনারাও আমার ধারণা একই রকম ভাবনা পোষণ করেন যে তিনি আরো বহুদিন আমাদের কাছে থাকবেন, এবং এটা তো একটা অভাবনীয় বিষয়। শিক্ষার জগতে আমি প্রায় ৪ দশক জড়িয়ে আছি। সেন্ট জেভিয়ার্স কলেজে প্রথম কিছুদিন পড়িয়েছিলাম, তারপর বিদেশ থেকে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল পড়িয়েছি, ২২ সালে অবসর নিয়েছি। আমি আপনাদের বলতে পারি, আমি এখনো মনে করি যে শিক্ষকতা হচ্ছে পৃথিবীর একটা অত্যন্ত মহৎ জীবিকা। আমার মধ্যে কোনো বিভ্রান্তি ঘটেনি,
কোনো দুর্বলতা ঘটেনি। এইটুকু কথা বলে আমি ডক্টর রাধাকৃষ্ণনের সম্পর্কে একটা দুটো কথা বলবো, রতনদা বলেছেন। তারপরে যেহেতু ছোটরা এখানে আছে, আপনারা যারা বড়রা আছেন তারাও চাইছেন ছোটরা মানুষ হোক, এবং আমারও ছোটরা থাকলে তাদের কথা বলতে, তাদের পক্ষে যেতেই আমি পছন্দ করি। বলে ছোটদের কাছে গল্পের মতো করে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, ডক্টর রাধাকৃষ্ণন আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াতেন এবং তারপরে তিনি বহু বিশিষ্ট পদে তার জীবনে কাজ করেছেন। তার ছেলে একজন বিখ্যাত ঐতিহাসিক, রাধাকৃষ্ণনের ছেলে, তার নাম ডক্টর সর্বেপল্লী গোপাল, আমরা এস গোপাল বলি, পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক। তিনি বাবাকে নিয়ে ইংরেজিতে একটা বই লিখেছেন। বইটি প্রকাশ করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, খুবই বিখ্যাত প্রকাশক। বড়রা হয়তো কেউ কেউ পড়েছেন। এবং সন্তান বাবার জীবনী লিখেছেন, কিন্তু ঐতিহাসিক হিসেবে লিখেছেন, সন্তান হিসেবে লেখেননি। ঐতিহাসিকদের একটা নির্লিপ্ততা রক্ষা করতে হয়, একটা ঔদাসীন্য রক্ষা করতে হয়, দূর থেকে দেখতে হয়। সেইখানে পড়তে গিয়ে আমরা দেখছি, আমি এই লাইনগুলো বারবার পড়েছি কারণ আমি মনে করছি আমি কি ঠিক বুঝতে পারছি। এখানে গণেশবাবুর কথা শুনছিলাম, ছড়িয়ে ছিটে আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন, তারা বড় বড় আধিকারিক পদে যান। গণেশবাবুর আলোচনায় দুটো ভাগ আপনারা খেয়াল করে থাকবেন। দ্বিতীয় ভাগে তিনি ছোটদের কিছু উপদেশ দিয়েছেন। এইটা আধিকারিকেরা সাধারণভাবে করে থাকেন, উপদেশ দিয়ে থাকেন ছোটরা থাকলে। কিন্তু প্রথম ভাগে তিনি যে কথাগুলো বলেছেন, এইগুলো আমাদের সকল আধিকারিকেরা বলেন না। যেই দারিদ্র্যের সঙ্গে, যেই হতশ্রী চেহারার সঙ্গে লড়াই করে তিনি বড় হয়েছেন, সেই দিনগুলোকে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন, সেই দিনগুলোকে তিনি অবজ্ঞা করছেন না, অবহেলা করছেন না। এইটা হচ্ছে একটা মনুষ্যত্বের বড় পরিচয়। তিনি যদি অন্যরকম বলতেন আমি সমালোচনা করতাম, কিন্তু তিনি অন্যরকম বলেননি। এখন সত্যি তো, ছোটবেলায় অনেক সময় বোঝা যায় না, দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে, কান আছে, তবু মাস্টারমশাইরা বলে মানুষ হও। মানুষ হই তো জন্মেছি, মনে হয় না ছোটবেলায়? আলাদা করে আবার মানুষ হওয়ার কি ব্যাপার? রাধাকৃষ্ণনের পরিবার ছিল এমনটাই গরিব। দক্ষিণ ভারতের খাবার আপনারা জানেন, দক্ষিণ ভারতের এক ধরনের খাবার অভ্যেস, তাদের দুপুরের খাবার ভাত ইত্যাদি থাকে, এবং কলা পাতা, তারা বাড়িতে কলা গাছ থাকলে কলা পাতা, যাদের থাকে না কলা পাতা কিনে আনে, তারা তার মধ্যে ভাত ইত্যাদি, দই, আরো যে দক্ষিণ ভারতীয় খাবার তারা খান। আমি সাধারণ ঘরের কথা বলছি। রাধাকৃষ্ণনের পরিবারে কলা পাতা কিনবার মতো পয়সা থাকতো না। এক এক দিন ঘরের মেঝেটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মেঝের মধ্যে ভাত, ডাল ইত্যাদি নিয়ে তারা খেতেন। এখন দারিদ্র কাকে বলে আপনারা কল্পনা করে দেখুন, আপনারা ভাবুন। ফলে দারিদ্রটা অনেকের জীবনে অভিশাপ যে হয় না এই কথা বলবো না, হয়। কিন্তু দারিদ্র মানেই অভিশাপ নয়। দারিদ্র মানুষকে কতগুলো মূল্যবোধ শেখায়, এবং ভেতরে যদি মনুষ্যত্ব থাকে তাহলে তিনি খুব বড় করে দারিদ্র্যের কথা বলেন, যেমন আজকে গণেশবাবু আপনাদের কাছে শোনালেন। কিন্তু আমি গণেশবাবুর কাছ থেকে অনেকটা দূরে চলে যাব, একজন অনেক বড় মাপের মানুষের কথা বলি আপনাদের। পৃথিবীতে প্রথম যে মানুষটি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন তিনি একজন মহিলা, তার নাম মাদাম কুরি। এখন পর্যন্ত 5 জন বিজ্ঞানী দুবার করে নোবেল পুরস্কার পেয়েছেন।
এবং আপনারা জানেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পরিবার। ঠিক আছে, কোনো যান্ত্রিক প্রতিক্রিয়া এরকম করবার কিছু নেই, মেনে নিতে হবে, প্রযুক্তিতে এরকম ঘটে। এখন তোমরা যারা, জানি না তোমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কিনা, আমি ছোটদের বলছি, তুমি করে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে পৃথিবীতে এত মানুষ, আপনি হঠাৎ করে একটা পরিবারকে বলছেন কেন যে পৃথিবীর সবচেয়ে সেরা পরিবার? আমি যে যুক্তি তোমাদের সামনে দাঁড় করাতে চাই, তোমরা মেনে নেবে কিনা পরে বিচার করবে। দেখো, একটা পরিবারের সদস্য হচ্ছে 6 জন। মাদাম কুরি, তার স্বামী পিয়ের কুরি, তাদের ছিল 2 মেয়ে, আইরিন কুরি এবং ইভ কুরি, এবং 2 মেয়ের সঙ্গে 2 জনের বিয়ে হয়েছিল, ফলে 6 জন। তোমরা কি জানো এই 6 জনের পরিবারে কটা নোবেল পুরস্কার গিয়েছে? মোট 6খানা। বিজ্ঞানের ছাত্র হয়ে কিন্তু আমি তোমাদের এই কথা বলতে পারবো না যে আগামী দিনে পৃথিবীতে আর এরকম পরিবার কখনো আসবে না, এই কথা বলা যায় না। আসবে না বলা যায় না, কিন্তু এই কথা বোধহয় বলা যায়, এরকম পরিবার পেতে গেলে পৃথিবীতে বহুকাল অপেক্ষা করতে হবে। মাদাম কুরি একটা ছোট্ট দেশে জন্মেছেন, দেশটার নাম হচ্ছে পোল্যান্ড, পূর্ব ইউরোপের একটা দেশ। এবং যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তারা বোধহয় জানেন, একটা সময় ছিল পোল্যান্ড দেশটা পৃথিবীর মানচিত্র থেকে উবে গিয়েছিল, দেশটাই ছিল না। তারপরে আবার ইতিহাসের নানা রকম ব্যাপার, আবার পোল্যান্ড এসেছে। পোল্যান্ডে যে খুব বড় বড় বিজ্ঞানী অনেক আছেন তা নয়, কিন্তু আর একজন আছেন, কেউ বলতে পারবে তোমরা? পোল্যান্ডের আরেকজন আছেন, খুব নামকরা বিজ্ঞানী, আমরা তার নাম জানি। তিনি হচ্ছেন নিকোলাস কোপার্নিকাস। কে কোপার্নিকাস? যিনি প্রথম আমাদের বলেছিলেন সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে না। গ্যালিলিও তাকে পরে অনেকটা বড় করে বলেছিলেন, কিন্তু প্রথম যিনি বলেছিলেন কোপার্নিকাস। ভয়ে সেই বই ছাপতে পারেননি, গির্জার পাদ্রীরা তাকে মেরে ফেলতে পারে। তিনি যখন মারা যান, তার ছাত্ররা বইটি লুকিয়ে ছেপেছিল এবং তার কফিনের মধ্যে সেই বইয়ের কপি দিয়ে তাকে সমাধিস্থ করা হয়। এটা মনে রাখবার কোনো কারণ নেই যে বিজ্ঞানীরা সব মানুষের কাছ থেকে ফুলচন্দন পান, এটা মনে করবেন না। আমরা জানি গ্যালিলিওকে কি করা হয়েছে, আমরা জানি ডারউইনকে কি করা হয়েছে। আমি তোমাদের ছোটদের কাছে একটা কথা বলি, শোনো। আমি পেছনে তোমরা যারা সেজে বসে আছো, আমি বুঝতে পারছি, আমার ধারণা এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান বোধহয় আছে কিছু, তাই কি? ফলে এখানে তো ওরাও আমার উপর রাগ করছে, আর অভিভাবক যারা তাদের সাজিয়ে নিয়ে এসছেন তারাও রাগ করছেন। একটা দুতরফের আক্রমণ থাকে এইসব অনুষ্ঠানে। ফলে তোমরা একটু আমাকে সহ্য করো, আমি তোমাদের মতো করে গল্প করে 2-4টি কথা বলে এখান থেকে বিদায় নেব। আমাকে এনেছেন ডাক্তারবাবু, কষ্ট করে একটু শুনে নাও। তার উপরে আবার বড়রা কেউ কেউ ভাবতে পারেন আজকে বোধহয় পাকিস্তানের সঙ্গে খেলা, কাজেই একটু তো মিত্রতা শত্রুতা খেলা করতেই হবে। শত্রু এবং মিত্র ভাব তো আমাদের মাথা চারা দেয় না, কিছু কিছু দেশের সঙ্গে খেলা ভয়ঙ্কর খারাপ, কিন্তু মাথা চারা দেয়। খেলাকে আর আমরা তখন খেলা হিসেবে দেখি না। তো মাদাম কুরি স্কুল থেকে পাশ করলেন, কিন্তু তারপরে পড়াশুনো বন্ধ। কেন জানো? ভাবতে পারো, বাড়িতে গরিব বাড়ি ছিল, বাবা মা মাস্টারি করতেন, একদম ছোট বাবাও করতেন, খুব বেশি কিছু পয়সা নেই। কিন্তু সরকার নিয়ম করেছিল মেয়েদের কলেজে পড়া চলবে না। তোমরা দেখেছো এই পৃথিবীতে আমরা আছি, আফগানিস্তানের ভূমিকম্পে ছেলেরা মেয়েরা পাশাপাশি আহত হয়ে পড়ে আছে, ছেলেদের উদ্ধার করছে, মেয়েদের স্পর্শ করছে না।
প্রাগৈতিহাসিকতা আছে, তা থেকে আমাদের মুক্তি হয়নি। সংবাদপত্রের পৃষ্ঠায় দেখেননি বড়রা? এইসব নিষ্ঠুরতার কথা ছোটদের সামনে বলতে খুব ভালো লাগে না। 21 শতকের পৃথিবীতে আমরা দেখছি ছোট ছোট বাচ্চা, মেয়ে, মা, তারা কাতরাচ্ছে যন্ত্রণায়। যারা উদ্ধার করতে যাচ্ছে সেই দেশের মাটিতে উদ্ধার কাজ করার জন্য কোনো মহিলা নেই, কারণ মহিলা তো চাকরি করতে পারেন না, নিষিদ্ধ। কে উদ্ধার করবে তাদের? কাজে লড়াই আমাদের এখনো চলেছে, লড়াই থেকে মুক্তি পাইনি আমরা। ভাবতে পারা যায় বড়রা সাধারণত ছোট ভাই বোনদের জন্য বাড়িতে টিউশন করে পয়সা দেয়, লেখাপড়া কর, এইসব বলে। কিন্তু ছোট্ট বোন বড় বোনকে বলছে তুই ফ্রান্সে পড়তে যা ডাক্তারি, আমি টাকা দেব, মাদাম কুরি। সে তার বড় বোন তার দিদিকে বলল তুই ডাক্তারি পড়তে যা, আমি পয়সা দেব। কোত্থেকে পয়সা দেবে? মানুষের বাড়িতে কাজ করতেন, যাকে কি বলবেন, ইংরেজি বললে তোমাদের খারাপ লাগে না, মেড সার্ভেন্ট। বিস্মিত হবেন না, মাদাম কুরি, শি ওয়াজ এ মেড সার্ভেন্ট ইন হার চাইল্ডহুড। যে বাড়িতে ছিলেন অনেকগুলো লোক, সারাদিন কঠোর পরিশ্রম করতেন। রাত্রির বেলা যে চিলেকোঠায় তাকে থাকতে দেওয়া হয়েছিল, সেখানে একটা হেরিকেন, বিদ্যুৎ ছিল না, হেরিকেন চারদিক দিয়ে কাগজ দিয়ে ঢেকে একটু আলো একটু বেরুচ্ছে কেউ যেন না দেখতে পায়, তিনি বই পড়তেন নিয়মিত রাত্রিরে।